গঙ্গাধর, তোর কিন্তু কিছুই হবে না। হায় ভগবান, এই রোজ রোজ এত নোংরা, লোকে এত নোংরা কেন ফেলে কে জানে। নিজেদের আবার শিক্ষিত বলে, গোটা পার্কটাকেই নোংরা ফেলার ভ্যাট ভেবেছে। দেখো ওই যে যোগা করছে, এরা তো সব বাচ্চা। এদের বাবা মা এটাই শিখিয়েছে যে নোংরা মাটিতে ফেলতে হয়। রোজ রোজ এত নোংরা সাফ করি, আবার পরের দিন দ্বিগুণ নোংরা কোত্থেকে এসে জুটে যায়। হে ভগবান, আমার কথা কি শুনবে না? তোমার তো অনেক শক্তি, সারা জীবন ধরে এইভাবে কি নোংরা সাফ করে বেড়াবো? নোংরা নোংরা আর নোংরা, সারা দিন ধরে নোংরা সাফ করো, সকালে এসো নোংরা। তোমার শক্তি একটু দেখাও ভগবান। এটা কি চকচক করছে? চেন। ওরে বাপরে, এটা সোনার মনে হচ্ছে। এখানে এলো কি করে? মনে হয় কারুর হাত থেকে পড়ে গেছে। আশেপাশে কেউ নেই। শোন গঙ্গাধর, আজ তোর কপাল কিন্তু খুলে গেছে। সোনার চেনটা তুই পুরস্কার পেয়েছিস, নিয়ে নে এটা। গঙ্গাধর, ভগবান তোর কথা শেষ পর্যন্ত শুনেছে। আরে এ কি? হাত, মানুষের হাত। এখানে, এই তো। এখানে কোনো ডেড বডি নেই তো? সিআইডিকে ডাকতে হবে এক্ষুনি। এরা সব কারা? এই দেখি দেখি, সরো সরো এখান থেকে, সরো সরো দেখি। তোমরা দুজন আবার কারা? এটা আমাদের ক্রাইম সিন, এটা সিআইডির কেস। তোমরা কোনো রকম পারমিশন ছাড়া এখানে আসতে পারো না। কে জানে কতগুলো এভিডেন্স হয়তো নষ্টই করে ফেলেছে। চুপ করো, আমি চিনি এদের দুজনকে। এরা আমাদের নতুন সিআইডি অফিসার্স। নতুন অফিসার্স? হ্যাঁ, নতুন অফিসার্স। ইন্সপেক্টর বিনীত আর এ হলো ইন্সপেক্টর শ্রেয়া। এরা দুজন আগে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চে ছিল। ওরা যে নতুন জয়েন করেছে বলেননি তো স্যার? সচিন কাল সন্ধ্যাবেলা জানতে পেরেছি, তোমাদেরকে জানানোর আমি কোনো সময়ই পাইনি। যাকে বাদ দাও। বিনীত, কি পেয়েছো এখানে? স্যার আমরা তো এখানে এই কাটা হাতটা পেয়েছি, আর তার সঙ্গে এই ব্রেসলেটটা পেয়েছি। এই ব্রেসলেটটা কাজের জিনিস। এই ব্রেসলেটটা ভালো করে পরিষ্কার করো, সাবধানে। হ্যাঁ, একটা কাটা মুন্ডু। মাই গড। স্যার মাথার সাথে সাথে হাতটাও জোড়া লাগানো আছে। শরীরের অন্যান্য টুকরো তো আশেপাশেই থাকার কথা। একটা কাজ করো, গাছের আশেপাশে দেখো তো পাওয়া যায় কিনা। দেখো। স্যার, কতটা নৃশংসভাবে হাতটা আর মাথাটা কেটেছে। এরকমটা কেউ কেনই বা করবে? এখানে এইভাবে একটা লাশকে পুঁতে রাখার মানেটা কি স্যার? শুধু মাথা আর হাত? পার্ক তো এমন একটা জায়গা যেখানে নানান রকমের মানুষ আসা যাওয়া করে। সচিন, বিবেক, আর কাজ করো, পার্কের আশেপাশে ভালো করে দেখো কিছু পাওয়া যায় কিনা। একটা কথা বলো, তোমাদের মধ্যে কে প্রথম দেখেছে এটা? স্যার, ওই কাটা হাতটা সবার আগে আমি দেখেছি। তুমি দেখেছো? হ্যাঁ স্যার। তুমি কি করো এখানে? আসলে স্যার সাফাইয়ের কাজ করি। সাফাইয়ের কাজ করো? এদিকে এসো। হ্যাঁ বলো। এই পার্কটা 24 ঘন্টা খোলা থাকে? না স্যার, সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। আচ্ছা। এখানে কোনো ওয়াচম্যান বা সিকিউরিটি গার্ড নেই নাকি? না স্যার, এখানে কোনো সিকিউরিটি গার্ড থাকে না। এই পার্কটা সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এটার মানে হলো এই কাজটা তখনই করা হয়েছে যখন পার্কটা বন্ধ ছিল, নয়তো পার্কে কেউ ছিল না ওই সময় কাজটা করেছে। স্যার। হ্যাঁ স্যার, আশেপাশে তো কিছুই পেলাম না স্যার। হ্যাঁ বিবেক? না স্যার, কিছু পেলাম না স্যার। কিছুই পাওনি? এটা কিভাবে সম্ভব? আর বডিটার বাকি পার্টগুলোই বা কোথায় পুঁতে দিল? কোথায় লুকোতে পারে? কোনো ব্যাপার না, খুঁজে তো নিতেই হবে। প্রথমে একটা কাজ করো, এই মাথা আর হাতটা শালুকের কাছে পাঠিয়ে দাও, আর এই লোকটার মুখের ছবি, ওর স্কেচ সমস্ত নিউজ পেপার আর টেলিভিশন চ্যানেলে পাঠিয়ে দাও। মাই গড, এটা কি?
কি হতে পারে এটা? সারিকা, আমার তো এটা একটা কাগজের টুকরো মনে হচ্ছে। পরিষ্কার করে দেখি কি এটা। হ্যাঁ, ডক্টর সালুখে, এটা কি আপনার হাতে? দয়া, এই আমার হাতের মধ্যে একটা কাগজের টুকরো। কাগজের টুকরো কোথা থেকে পেলেন? এখান থেকে এই দুটো আঙুলের ফাঁকে এটা ঢুকেছিল। কিন্তু এর আঙুলের ফাঁকে কাগজের টুকরোটা পৌঁছলো কি করে? দয়া, আমার মনে হচ্ছে এই লোকটি এই কাগজটাকে নিজের হাতের মুঠোর মধ্যে লুকানোর চেষ্টা করছিল, আর এই কাগজের টুকরোটা এই দুটো আঙুলের ফাঁকে আটকে গেছে। কিন্তু ডক্টর সালুখে, এমন কি থাকতে পারে এই কাগজের টুকরো? আরে ভাই, সেটাই তো চেক করতে যাচ্ছিলাম, আর তোমরা এসে গেলে। তো চেক করে দেখে নিন না, আমরাও জেনে যাই। দেখছি। দয়া, এটা তো কোনো খবরের কাগজের টুকরো মনে হচ্ছে। অনেক পুরনো নিউজ পেপারের টুকরো। দেখুন, এটাতে ফটো জাতীয় কিছু আছে, কোনো বিশেষ ঘটনা বা দুর্ঘটনার ছবি মনে হয়। রাইট রাইট, ইয়েস। আর এই দেখুন, এটা দেখে তো আমার মনে হচ্ছে এটা কোনো দুর্ঘটনারই ছবি হবে। কিন্তু স্যার, ও এই ছবিটা লুকিয়েছিল কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। যে লোকটার শরীরের টুকরোগুলো আমরা পেয়েছি, হতে পারে হয়তো তার এই দুর্ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক আছে। আরে, এটা কি? এটা? হ্যাঁ ডক্টর, ডেট জাতীয় কিছু একটা। তার মানে পেপারটা প্রায় 14-15 বছরের পুরনো। এক্স্যাক্টলি। স্যার, হ্যাঁ, এখানে কিছু একটা আছে। কি আছে? কি আছে? এই দেখুন, এই জিভের ভেতরটায় একটা নাম্বার লেখা আছে। দেখি। জিভের ভেতরে নাম্বার? নাম্বার 3? স্যার, জিভের মধ্যে 3 ছাপানোর কি অর্থ হতে পারে? এই কেসটা দেখছি বড্ড গন্ডগোলের। প্রথমেই লোকটার আঙুলের ফাঁকে পেলাম 14-15 বছরের পুরনো খবরের কাগজের কাটিং, যাতে একটা দুর্ঘটনার ছবি আছে। আর এখন আবার এই জিভে নাম্বার। এই লোকটার কোনো না কোনো অপরাধের সঙ্গে কানেকশন অবশ্যই আছে। হ্যালো, হ্যাঁ, রিপোর্ট এসে গেছে? রিপোর্ট থেকে কি জানা গেছে? থ্যাংক ইউ স্যার। এটা একজন নয়। একজন লোক নয় মানে? এই মাথাটা আসলে একজনের, আর এই হাতটা অন্য কোনো আরেকজনের। মানে দুজন আলাদা আলাদা লোকের বডি পার্টস একই জায়গায় পাওয়া গেছে? হ্যাঁ, প্রথমে পেপারের কাটিং, তারপরে জিভে এই নাম্বার। দুজনকে খুন। আমাদের চটপট খোঁজ করতে হবে যে এই দুজন আসলে কে। আরে ভাই, এটা আবার কি? আর একটা ঝটকা। হ্যাঁ ফ্রেডি, অনেক বড় চমক। এই লোকটির নখগুলোর রং নর্মাল নয়, একটু আলাদা। স্যার, এর আবার মানে কি? এর মানেটা এই নখগুলো চেক করার পর জানা যাবে। এটাকে পরিষ্কার করে চেক করি। ও, এখন ব্যাপারটা বোঝা গেল। কি বুঝলেন ডক্টর? দয়া, এই লোকটি খুব কড়া, অনেক বেশি কোন ওষুধের ডোজ নিত। কোন ওষুধ স্যার? মেরি অক্সিভেন। বেরি অক্সিভেন? হ্যাঁ দয়া, এই ওষুধটা ক্যান্সার পেশেন্টরা নেয়। এটা খুব দামি ওষুধ, সহজে পাওয়া যায় না। আর যতক্ষণ পর্যন্ত না একজন ক্যান্সার স্পেশালিস্ট নিজের হসপিটালে নিজের পেশেন্টকে প্রেসক্রাইব না করে, ততক্ষণ এই ওষুধটা কেউ পায় না। তাহলে এই শহরের সমস্ত ক্যান্সার হসপিটালে গিয়ে চেক করতে হবে। হ্যাঁ বিবেক। কি দুজন মহিলা এই লোকটার মুখের স্কেচটা চিনতে পেরেছে? স্যার, ইনি হলেন বিনয়বাবুর স্ত্রী নয়না, আর ওনার সেক্রেটারি অনন্যা। ও সরি, এসব যা কিছু হয়েছে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এসব কিভাবে হলো? কাল সন্ধেবেলায় সবজি কেনার জন্য মার্কেটে গিয়েছিল, আর ফিরে আসেনি। জানি না এটা কি করে হয়ে গেল। আমি এটাও জানি না ওর সাথে কে এরকম করলো, কেন করলো। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার স্বামী বিনয় আর নেই।
আচ্ছা, যখন উনি বাড়িতে ফিরছিলেন না তখন আপনি চেষ্টা করেননি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার? 2 মিনিট অন্তর অন্তর আমি ওকে ফোন করার চেষ্টা করছিলাম, কিন্তু ফোনটা সুইচ অফ বলছিল। এই বিনয় করতো কি? স্যার ও লয়ার ছিল। ও উকিল ছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনারা দুজন কি বলতে পারবেন যে কে কাজটা করেছে? কাউকে সন্দেহ করেন আপনারা? স্যার এরকম তো কোনো কিছু মনে নেই। বিনয় খুবই সৎ আর ভালো মানুষ ছিল। ও লয়ার ছিল, জানি না কোনো কেসের জন্য কেউ এরকম শত্রুতা করলো কিনা। তো কিছুদিন ধরে ও কি কিছু বলছিল আপনাকে, নাকি আপনি নিজেই বুঝলেন যে কোনো একটা কেস নিয়ে ও একটু অসুবিধার মধ্যে রয়েছে? আমার স্বামী বিনয় কোনো কেসের ব্যাপারে আমার সঙ্গে কোনো ডিসকাশন করতো না। শান্ত, অভিজিৎ, চুপ করো। বুঝে উঠতে পারছি না কে খুন করতে পারে এই বিনয়কে। আশ্চর্য ব্যাপার। স্যার, যতটা নৃশংসভাবে বিনয়কে খুন করা হয়েছে তাতে মনে হয় খুনির মাথায় বিনয়ের জন্য যথেষ্ট ঘৃণা ছিল, ভীষণ রাগ ছিল ওর। সেটাই মনে হয়। স্যার, হ্যাঁ সালুখে স্যার ব্রেসলেটে কিছু পেয়েছে। আচ্ছা, কি পাওয়া গেছে? ব্রেসলেটের লোগো। ব্রেসলেটের লোগো? অভিজিৎ, এটা দেখো। হ্যাঁ, মনে হচ্ছে ভি লেখা আছে। বিয়ের মতনই হবে। বিবেক, কম্পিউটারে চেক করো, দেখো এই লোগোটা কোন জুয়েলার্সের হবে। ইয়েস স্যার। হ্যাঁ অভিজিৎ, আপনারা এখানে এসে আমাদের অনেক সাহায্য করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আপনারা আসতে পারেন, দরকার পড়লে আমরা আবার ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। কিন্তু আপনারা আমার স্বামীর হত্যাকারীকে অ্যারেস্ট করবেন তো? আমাদের তরফ থেকে পুরো চেষ্টা করব, প্লিজ। স্যার মিলে গেছে, বর্ধন জুয়েলার্স। স্যার এই দোকানে ওদের সমস্ত জুয়েলারিতে এই ধরনের লোগোই ওরা ইউজ করে। কোথায় এই বর্ধন জুয়েলার্স? স্যার ব্যান্ড্রা ওয়েস্ট। ব্যান্ড্রা ওয়েস্ট, বর্ধন জুয়েলার্স। অভিজিৎ, এই বর্ধন জুয়েলার্স থেকে জানা যাবে যে এই ব্রেসলেটটা কে কিনেছিল। বোনের বিয়ের তো আর 1 সপ্তাহ বাকি। আপনি ভয় পাবেন না, কাল সন্ধ্যের মধ্যে আপনার গয়না বাড়িতে পৌঁছে যাবে। ঠিক তো? ঠিক আছে, আমি নিজেই যাব কি? না না, আপনি শুধু কালকে সন্ধ্যের মধ্যে গয়নাটা পৌঁছে দিন। এইসব পুরোপুরি আমার দায়িত্ব। আপনি শান্তিতে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে, নমস্কার। নমস্কার। আসুন স্যার, বিয়ে নাকি? না না কিছু দেখতে চাইছেন? আসুন না, বসুন। আরে অমিত, এই কাস্টমারকে দেখো তো। না না, আমরা দেখাবো আপনাকে কিছু। আপনারা কিছু আমাকে দেখাতে চাইছেন? ঘাবড়ানোর কিছু নেই, আমরা সিআইডি অফিসার। কোনো প্রুফ আছে? সিআইডি? হ্যাঁ। এটা দেখুন তো একবার, এটা কি আপনার দোকানের? আপনি ঠিকই বলেছেন, এটা আমার দোকানেই বানানো হয়েছিল। কোথায় পেলেন আপনারা? একটা হাতে ছিল এটা। দেখুন, ব্রেসলেট তো হাতের জন্যই বানানো হয়। হাতটা কাটা ছিল। কার হাত ছিল স্যার? সেটা জানার জন্যই তো আমরা এখানে এসেছি। আপনি কি বলতে পারবেন যে এই ব্রেসলেটটা কে কিনেছিল এখান থেকে? এরকম ব্রেসলেট খুব কম লোকই বানায় অবশ্য, হয়তো 4 থেকে 5খানা পিসই বানানো হয়েছিল। স্যার তাহলে তো খুব সহজে জানতে পেরে যাবো যে এই 4-5টা ব্রেসলেট কে বানিয়েছিল। ম্যাডাম কথাটা ঠিকই বলেছেন। বলতে পারবেন আমাদের? আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদের। শ্রেয়া, এদের সবার নাম আর ফোন নাম্বার নোট করে নাও। আচ্ছা স্যার। দেখুন স্যার। আরে বাহ, অ্যাড্রেসও নোট করা আছে। আগে হ্যাঁ। রাজেশ 401 সিলভার রেঞ্জ, শান্তিনগর, বান্দ্রা। সুভাষ কান্দিবালিতে থাকে। সুনীল পানভেলের বাসিন্দা আর রোকান্ডা বরিবেলিতে থাকে। এদের সবার বাড়িতে গিয়ে দেখতে হবে। হ্যালো ডক্টর, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? আমি সিআইডি থেকে আসছি, ইন্সপেক্টর ফ্রেডি। হ্যালো স্যার, আপনি এখানে? আমার একটু সাহায্য দরকার আপনার। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ডাক্তারবাবু, আপনার হাসপাতালে ব্যারি অবজারভার নামের কোনো ওষুধ ব্যবহার করা হয় নাকি? নো স্যার, এরকম কোনো ওষুধ এখানে ব্যবহার হয় না। এটা খুব রেয়ার মেডিসিন। থ্যাংক ইউ। স্যার এই ব্রেসলেটগুলোর বিশাল দাম, আর যারাই কিনেছে তারা নিশ্চয়ই বড় লোক। হ্যাঁ শ্রেয়া, এটা তুমি ঠিকই বলেছো। তবে এই 4 জনের মধ্যে এই ব্রেসলেটটা কার ছিল? রাজেশ, সুভাষ, সুনীল না রোকান্ডা? সেটা তো ওদের বাড়িতে পৌঁছানোর পর জানা যাবে। তোমার কান্নাকাটি শোনার জন্য আমি সিআইডিতে নেই ফেডরিক। কাজ শেষ করো আর এই মুহূর্তে চলে এসো কেয়ার হসপিটালে, তাড়াতাড়ি। এক্সকিউজ মি ম্যাম, ইয়েস, আমি আপনাদের হসপিটালের একজন ক্যান্সার স্পেশালিস্টের সঙ্গে কথা বলতে চাই। আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন? আগে না। স্যার আপনার নাম? এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে। ও, সিআইডি থেকে?
আপনাদের তো সারাদিনই শুধু প্রবলেম, তাই না? ম্যাম প্লিজ আপনি ডাক্তারবাবুকে ডাকুন, আমার দরকার আছে। ডক্টর চন্দ্র এলেন বলে। ওকে, এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ বিনীত, কি জানতে পারলে ব্যারি অবজারভমেন্টের ব্যাপারে? ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি এখনই চলে এসো কেয়ার হসপিটালে। ওকে। এক মিনিট, আপনি আগে এটা বলুন যে এই ওষুধটা আপনি ঠিক কিভাবে খাচ্ছেন? প্রথম ডোজ জল খাবারের সময়, দ্বিতীয়টা দুপুরে। আরে দুপুরে কেন, যেখানে আমি লিখে দিয়েছি এটা বিকেলে নিতে হবে। ম্যাডাম আপনি কি জানেন এটার জন্য আপনার নাক থেকে আর মাথা থেকে রক্তপাত হতে পারে? আপনি আজ এক্ষুনি এসে আমার সাথে হসপিটালে দেখা করুন। সত্যি পেশেন্ট না? ডক্টর চন্দ্রা, আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। কি হয়েছে? একটা ওষুধ আছে, নাম ব্যারি অবজারভ্যান্ট। আপনি এই ব্যাপারে কিছু জানেন? ব্যারি অবজারভ্যান্ট? হ্যাঁ নিশ্চয়ই শুনেছি, আর আমি পেশেন্টকে এটা দিচ্ছিও। আপনি এই ওষুধ আপনার পেশেন্টকে দেন? আগে হ্যাঁ। তাহলে আমি ঠিক জায়গায় এসেছি। বলতে পারবেন আপনি কজন পেশেন্টকে দেন এটা? এখনো পর্যন্ত প্রায় আমি 3 জন পেশেন্টকে দিয়েছি। 3 জন পেশেন্ট? হ্যাঁ। হ্যাঁ ফেডরিক, দেখো ডাক্তারবাবু 3 জন পেশেন্টের নাম দেবেন, তুমি লিখে নাও। হ্যাঁ বলো। প্রথম জন হলো বৈভব, সান্তাক্রুজে থাকে। বৈভব। দ্বিতীয় হলো অরুণ, এ আন্ধেরিতে থাকে। আন্ধেরি। আর 3 নম্বর হলো রোকান্ডা, এ বোরোভ্যালিতে থাকে। রোকান্ডা? হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। ইটস মাই প্লেজার। কিন্তু হয়েছেটা কি? খুনের ব্যাপার। খুনের ব্যাপার? হ্যাঁ। দেখুন স্যার, এই ব্যাপারে যদি কোনো সাহায্যের দরকার হয় তো আমার সাথে দেখা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার। হ্যাঁ বিনীত, দেখো আমরা এই 3 জন পেশেন্টের নাম পেয়েছি যারা এই ওষুধটা ব্যবহার করে। এই 3 জন পেশেন্টের ব্যাপারে দয়া আর বাকিদের জানিয়ে দেবে। বিনীতের ফোন। হ্যাঁ বিনীত। স্যার, এখান থেকে আমরা 3টে পেশেন্টের নাম পেয়েছি। কে? হসপিটাল থেকে 3টে নাম পাওয়া গেছে? হ্যাঁ, স্যার। আরে যে ব্রেসলেট আমরা লাশের হাত থেকে পেলাম সেই রকম ব্রেসলেট 4 জন ব্যবহার করে। 4 জন? হ্যাঁ হ্যাঁ, 4 জন লোক। ওদের নামগুলো হচ্ছে রাজেশ, সুভাষ, সুনীল আর রোকান্ডা। রোকান্ডা? হ্যাঁ রোকান্ডা। এই নামটা তো আমাদের লিস্টেও আছে স্যার। হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ ঠিক আছে, আগে ওর বাড়িতেই যাচ্ছি আমরা। ওকে স্যার। ওকে ওকে। রোকান্ডার অ্যাড্রেসটা? বরিভ্যালি স্যার। বরিভ্যালিতে? আচ্ছা, এই রোকান্ডাই ফেমাস সিঙ্গার নয় তো, যে প্রচুর শো করে থাকে? সেরকমই তো মনে হচ্ছে স্যার। এ যদি সেই ফেমাস সিঙ্গার হয় আর ওই কাটা হাতটা ওনারই হয়, মিডিয়াতে তো। ওই কাটা হাতটা আদৌ রোকান্ডার কিনা নাকি ও ব্রেসলেটটা কাউকে গিফট করেছিল সেটা তো বেল বাজানোর পরেই বোঝা যাবে। বলুন সাহেব। হ্যাঁ বলুন, কার সঙ্গে দেখা করতে চান? আমরা সিআইডি থেকে আসছি রোকান্ডার সাথে দেখা করতে। রোকান্ডা? হ্যাঁ, উনি এখানেই থাকেন তো? হ্যাঁ, ওইখানেই থাকে। আর আপনি? আমি ওনার স্ত্রী প্রিয়া। কোথায় আছেন উনি? বাড়িতে নেই নাকি? আরে আপনি এখানে বসুন প্লিজ। আপনি কাঁদছেন কেন? রোকান্ডা কোথায়? ওর কাল থেকে কোনো খোঁজ খবর নেই। বলেও যায়নি যে কোথায় গিয়েছে? না স্যার। শেষ কখন দেখেছিলেন ওকে? কাল। আর আজ ওর শো ছিল। সকাল থেকে কত লোকের ফোন আসছে, কি বলবো আমি, কাকে কাকে বলবো যে রোকান্ডা কোথায় আছে? ওর ফোনটাও সুইচ অফ বলছে। আমার খুব ভয় লাগছে স্যার। প্লিজ শান্ত হন আপনি। কিভাবে শান্ত হব স্যার? আজ সকালে আমি পুলিশ স্টেশনে মিসিং রিপোর্টও লিখিয়েছি। মিসিং রিপোর্টও লিখিয়েছেন আপনি? কোথায় উধাও হতে পারে? এই ব্রেসলেট? স্যার এটা তো। হ্যাঁ, ওই ব্রেসলেটটাই। তার মানে ওই কাটা হাতটা রোকান্ডার? হয়তো। আপনারা কি কথা বলছেন? কোনো গন্ডগোল হয়নি তো? না। আচ্ছা, আপনি এটা বলুন যে রোকান্ডা কি ক্যান্সারে আক্রান্ত হয়েছে? হ্যাঁ, কিন্তু আপনারা? এমনি। আচ্ছা, রোকান্ডার ব্যাপারে কিছু যদি জানতে পারেন তো জানিয়ে দেবেন আমাদের। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ, কে? কোথায়? পনভেলের হাইওয়েতে আরো বডি পার্টস পাওয়া গেছে? তুমি ফোন করেছিলে লাশের টুকরোর ব্যাপারে? হ্যাঁ স্যার, আমি বড়া পাও খাওয়ার পরে কাগজ ফেলার জন্য যেই ডাস্টবিনের কাছে এলাম তখন আমি এটা দেখতে পেলাম।
তুমি ওখানে গিয়ে দাঁড়াও, দূরে সরে যাও। হ্যাঁ স্যার। হলো এটা। এই বডির টুকরোগুলো দেখছি একদম ওই রকম যেমন আমরা পার্কে পেয়েছিলাম। হ্যাঁ স্যার, এই লাশটার অবস্থা একদম ওরকমই যেরকম পেয়েছিলাম আগেরটা। আর স্যার বাকি শরীরটাও তো আর নেই। কোন এই লাশের টুকরোগুলো খুব কায়দা করে এই প্লাস্টিকের থলিতে মুড়ে এখানে এই ডাস্টবিনের মধ্যে ফেলে গেছে। কিন্তু স্যার কোনো খুনি এটা কেন করবে? আমিও সেটাই ভাবছি। দুজনকে খুন করেছে একটা লোকই নয় তো? হতেও পারে সেটা নিখিল, কিন্তু এইভাবে লাশগুলোকে টুকরো করে ফেলার কি মানে হতে পারে? এর পেছনে কোনো না কোনো কারণ তো আছেই। এক মিনিট একটু হাত সরাও। মানে মুখটা দেখো একটু মন দিয়ে। স্যার কোথাও এই রুকান্ডা নয় তো? হ্যাঁ নিখিল, ওই ফেমাস সিঙ্গার রোকান্ডাই। স্যার তার মানে প্রথমে একে কেউ কিডন্যাপ করে, তারপরে একে খুন করে দেয়? সেটাই মনে হচ্ছে শ্রেয়া। আমার তো মনে হচ্ছে ওই উকিল বিনয় ওকেও আগে কিডন্যাপ করে মারা হয়েছে। স্যার যেভাবে এই বিনয় আর রুকান্ডাকে খুন করা হয়েছে, খুনির সাথে এই দুজনের কি পার্সোনাল সম্পর্ক আছে স্যার? এমন কোনো মানুষ হতে পারে যার মনে এদের দুজনের ব্যাপারে প্রচন্ড ঘৃণা ছিল। যেভাবে লাশটাকে টুকরো করা হয়েছে দেখে তো তাই মনে হচ্ছে। শ্রেয়া, রোকান্ডার ওয়াইফকে ফোন করে ওর মৃত্যুর খবরটা দাও। স্যার আমি জানি শ্রেয়া, এটা খুব অস্বস্তিজনক, কিন্তু কি করবে, আমাদের কাজটাই তো এইরকম, ফোন তো করতেই হবে। ইয়েস স্যার, আমি করছি। নিখিল, এই বডির টুকরোগুলোকে ফরেনসিক ল্যাবে পাঠাও। স্যার। হ্যালো মিসেস শ্রেয়া। কি হলো সালুকে, এত টেন্স দেখাচ্ছে কেন তোমাকে? বস, ব্যাপারটা এইরকমই, তুমি জানলে না তোমারও তখন এই অবস্থা হবে। এমন কি ব্যাপার বুঝতে পারলেন ডক্টর সালুকে? ব্যাপারটা এই মাথাটা যেটা তোমরা আগে এনেছিলে সেটা এই হাতটার সঙ্গে ম্যাচ করছে যেটা এখন তোমরা নিয়ে এসছো। মানে এটাই যে এবার আনা হাতটা আর আগেরবার আনা মাথাটা দুটো একই মানুষের, আর আগেরবার আনা হাতটা এবারের আনা মাথাটা ওটা আবার অন্যজনের। তাহলে এই লাশটা লয়ার বিনয়ের আর এটা রোকন্ডার? একদম ঠিক। মানে খুনি দুটো লাশকেই কেটেছে, তাদের অঙ্গ অদল বদল করেছে, তারপর আলাদা আলাদা জায়গায় লুকিয়ে রেখেছে। কিন্তু ডক্টর সালুকে খুনি কি চাইছে? কিন্তু স্যার কোনো খুনি এরকম কেন করবে? মনে হচ্ছে পুরো পাগল স্যার, কোনো সাইকোপ্যাথ মনে হচ্ছে। কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে বিবেক, কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। স্যার কি উদ্দেশ্য থাকতে পারে এই কাজের পেছনে? এটাই তো আমাদের খুঁজে বের করতে হবে সচিন। এরকম নৃশংসভাবে কেন খুন করছে? আর একটা কথা বস, কি সেটা ওই মাথাটা জিবের ওপরও একটা সংখ্যা লেখা আছে, যেমন এই মাথাটা জিবের ওপরও লেখা আছে। মানে বিনয়ের জিভে যে 3 নম্বর লেখা আছে ঠিক ওই রকমই 3 নম্বর রোকন্ডার জিভে আছে। একদম ঠিক, ওই রকমই 3 নম্বর। কি রহস্য হতে পারে এই 3 নম্বরের? স্যার হতে পারে যে খুনি আমাদের কিছু দেখাতে চাইছে, তাই লাশের জিভগুলোতে কিছু নাম্বার লিখে দিয়েছে। হ্যাঁ, দেখাতে তো চাইছেই নিশ্চয়ই খুনি আমাদের। আর তাছাড়া এই নাম্বার 3, এই নাম্বার 3-এর কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে বিনয় আর রোকন্ডার মাঝখানে। স্যার কিছু তো লুকিয়ে আছে এই ছবিগুলোর মধ্যে। এই ছবিগুলো তো কিছু না কিছু বলছে স্যার। কিন্তু কি অভিজিৎ, কি বা হতে পারে? অভিজিৎ, এই বডির পার্টগুলো দেখো, খুব স্পেশাল ভাবে এগুলো রাখা হয়েছে। কিছু বুঝতে পারছো? যেন মনে হচ্ছে কোনো শেপ দেওয়া হয়েছে, মানে আকার। এক্স্যাক্টলি অভিজিৎ। অভিজিৎ, আমার মনে হয় এটা ইংলিশের অ্যালফাবেট কিউ, এটা তাই না? হতে পারে না? হ্যাঁ স্যার। এ দেখো। হ্যাঁ স্যার, কিউ। হ্যাঁ, আর এটা দেখো, এটা দেখে মনে হচ্ছে না তোমার কোনো নাম্বার? 9? হ্যাঁ, 9। এই দেখো, 9 9 9, তাই না? হ্যাঁ স্যার। আর এটা 3 and 3, কিউ 933। সচিন স্যার, ওই বোর্ডে লেখো তো কিউ 933। এটা কি ব্যাপার স্যার? মনে হচ্ছে কোনো পাসওয়ার্ড স্যার, অথবা কোনো লকারের নাম্বার, কোনো অ্যাড্রেস। স্যার কোনো কোড।
কোড? হ্যাঁ, কোড। অভিজিৎ, এই ক্রাইম সিনে রোকন্ডার হাতে একটা কাগজের টুকরো পাওয়া গেছে। কাগজের টুকরো, এটার উপর একটা ফিগার বানানো আছে ক্রাইম সিনের। তাহলে আবার এটা নয় তো যে এই কোড নাম্বার Q933 এই ক্রাইম সিনের সঙ্গে কানেকশন আছে? কি থাকতে পারে এই নাম্বারে? ক্রাইম? স্যার, এটা কোনো কেস নাম্বার নয় তো? হ্যাঁ, কেসই হবে মনে হচ্ছে। বিবেক, চেক করো আমাদের রেকর্ডস থেকে কেস নাম্বার Q933 তে কি আছে। ইয়েস স্যার, এই নাম্বারের একটা কেস আছে। এই যে 1998, 20 বছরের পুরনো কেস। হ্যাঁ স্যার, এই কেসে আসামি চন্দু প্রায় 14 বছরের সাজা হয়েছিল মার্ডার কেসে। আচ্ছা, আর কিছুদিন আগে ও জেল থেকে মুক্তি পেয়েছে। কার আন্ডারে কেসটা ছিল? স্যার, এই কেসটা বিনয় হ্যান্ডেল করছিল, লয়ার বিনয়। বিনয়? স্যার, এটা ওই লয়ার বিনয় তো নয় যার লাশ পাওয়া গেছে? হতে পারে, আর একটু ডিটেলে দেখো। ইয়েস স্যার। স্যার, এই কেসে একটাই উইটনেস ছিল, সিঙ্গার রোকান্ডা। ওখানডা? রোকান্ডা আর বিনয়? মানে স্যার, এই কেসে রোকান্ডা আর বিনয় এই কেসের সঙ্গে জড়িত আছে। কেস নাম্বার Q933। হ্যাঁ, কিন্তু দেখো বিবেক, ইনভেস্টিগেশন অফিসার কে ছিলেন? স্যার, ইন্সপেক্টর প্রকাশ। প্রকাশ? কেন স্যার, প্রকাশকে চেনেন আপনি? হ্যাঁ, নিশ্চয়ই চিনি তাকে, কলেজ লাইফ থেকে ওকে চিনি, ও আমার পুরনো বন্ধু। স্যার, তাহলে তো ওনার থেকে সমস্ত কেস ডিটেলস পাওয়া যাবে। হ্যাঁ অভিজিৎ, কিন্তু আগে চন্দু যে জেলে ছিল ওখান থেকে ওর ডিটেলসটা জানতে হবে আমাদের। ততক্ষণে আমি ওই ইন্সপেক্টর প্রকাশের কাছে গিয়ে দেখা করি। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে আসছি, আমরা একটা কয়েদির ব্যাপারে কিছু জানতে চাই। স্যার বসুন না। না না, ঠিক আছে। আমাকে বলুন আপনারা কার সম্পর্কে জানতে চাইছেন? চান্দু। আচ্ছা, যে খুনের অপরাধে এখানে বন্দী ছিল? হ্যাঁ হ্যাঁ, ওই। আচ্ছা, ওর ব্যাপারে আর কিছু জানাতে পারেন? ও কাউকে খুন করে এখানে এসেছিল, আর এই কেসে এটা প্রমাণিত হয় যে ও টাকার জন্য কাউকে খুন করেছিল, আর ও 13 বছর জেলও খেটেছিল। 13 বছর? আগে হ্যাঁ, আর 2-4 মাস আগে জেল থেকে মুক্তি পায়। আচ্ছা, মেয়াদ পূর্ণ হয়েছিল নাকি আগেই ছাড়া পেয়েছিল? না, ওর আসলে 14 বছরের সাজা হয়েছিল, কিন্তু ওর ভালো ব্যবহারের জন্য সরকার ওর 1 বছরের শাস্তি মকুব করে দিয়েছিলেন। আচ্ছা, এখান থেকে বেরোনোর পর এখন কোথায় গেছে কিছু বলতে পারবেন আপনি? না স্যার, আমাদের কাছে তো কোনো রেকর্ড নেই। আচ্ছা, এমন কোনো জায়গা চেনেন কি আপনি যেখানে ও পুলিশের হাত থেকে লুকানোর জন্য ব্যবহার করতো? না স্যার, আমাদের কাছে সেরকম কোনো খবর নেই। আচ্ছা, গত 13 বছর ধরে যখন ও জেলে ছিল তখন ওর সাথে কেউ তো দেখা করতে আসতো? স্যার, আপনি বিশ্বাস করবেন না, গত 13 বছর ধরে এরকম একজনকেও আমরা দেখিনি যে দেখা করতে এসেছিল। জেলে সবাই এই নিয়ে চিন্তিত ছিলাম। গত 13 বছরে ওর সাথে দেখা করতে জেলে কেউ আসেনি? হ্যাঁ স্যার, সত্যি। না ছিল ওর কোনো আত্মীয়, না বন্ধু, না অন্য কেউ ছিল না স্যার। এটা তো ভীষণ অদ্ভুত ব্যাপার। আসলে পুলিশ যখন ওকে ধরে তখন ও একাই ছিল। আচ্ছা, ওর বাড়ি কোথায়, কোনো অ্যাড্রেস আছে কি আপনার কাছে? এখনো পর্যন্ত ওর সম্পর্কে আমরা কিছু জানতে পারিনি। তার মানে চন্দুর আগে পিছে কেউ ছিল না। কিন্তু স্যার, এটা কি করে হতে পারে? কোনো মানুষ এতটা একা কি করে থাকতে পারে? কেউ তো নিশ্চয়ই আছে যে ওর সঙ্গে কথা বলতো। আচ্ছা, জেলের মধ্যে চন্দুর ব্যবহার কেমন ছিল? ও কয়েদিদের সঙ্গে কথা বলতো বা কারোর সঙ্গে কথা বলতো কিনা? স্যার, বিশেষ কিছু নয়, একাই বসে থাকতো, সারাক্ষণ আপন মনেই থাকতো, কারোর সাথে বেশি কথাই বলতো না, শুধু একটা লোক ছাড়া। কে? স্যার, রাজু চাওয়ালা। প্রায়ও আমাদের জেলে চা দিতে আসে। চাওয়ালা রাজু? আগে হ্যাঁ স্যার, শুধু ওর সঙ্গেই ও কথা বলতো। কোথায় পাবো এই চাওয়ালাকে? স্যার, আপনি বাইরে বেরিয়ে ডান দিকে যান, তারপর সোজা চলে যান, ওর গুমটিটা দেখতে পাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এই রাজু চাওয়ালার কাছে চা তো খেতেই হবে। কত বছর পরে আমি প্রকাশের সঙ্গে দেখা করতে এসেছি। তাও স্যার, এত বছর পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা করার মজাটাই আলাদা। হ্যাঁ, সেটা তো ঠিকই। আরে এসিপি আঙ্কেল, আপনি? আপনারা আসুন না ভিতরে। আয়ুষ, কত বড় হয়ে গেছো তুমি। বাবা কোথায়? আসলে কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না আঙ্কেল। কি হয়েছে আয়ুষ? কোনো প্রবলেম হয়েছে? ভালো হয়েছে আপনারা চলে এসেছেন, আমার আপনাদের হেল্প দরকার। কি হলো প্রকাশ স্যার, ঠিক আছেন তো? বাবা আজ সকালবেলা কোথায় চলে গেছেন, আর আমার ফোনটাও ধরছেন না। ওনার অফিসে তুমি ফোন করো? আমি অফিসে ফোন করেছিলাম, কিন্তু বাবা আজ অফিসে যায়নি। হতে পারে উনি কোনো বাইরের কাজের জন্য অফিসে যেতে পারেননি বা বিজি আছেন।
না না, বাবা যতই বিজি থাকুক না কেন আমার ফোনটা অবশ্যই ধরে। আর ফোন যদি ধরতে না পারে তাহলে আমাকে অবশ্যই মেসেজ করে। আজ তো কোনো উত্তরই দিচ্ছে না। আমার ভীষণ চিন্তা হচ্ছে আঙ্কেল, প্লিজ বাবাকে খুঁজে বের করুন আঙ্কেল। আয়ুষ, একদম চিন্তা করবে না, তোমার বাবা একজন ব্রিলিয়ান্ট এবং সাহসী অফিসার। আচ্ছা আয়ুষ, একটা কথা বলো, যে তোমার বাবা কোনোদিন তোমার সঙ্গে কোনো পুরনো কেসের ব্যাপারে কথা বলেছিলেন? আমি বলতে চাইছি কেস নাম্বার Q933। কেস নাম্বার Q933 ব্যাপারে তো আমি কিছু জানি না, কিন্তু বাবা কোনো একটা পুরনো কেস নিয়ে ভীষণ চিন্তায় ছিল। পুরনো কেস নিয়ে? কার কেস? কোন কেস? ওই কেসটা কোনো চন্দু নামের লোকের ব্যাপারে ছিল। চন্দু? চন্দুর কেস? এটাই তো সেই কেস, কেস নাম্বার Q933। এই কেসটা তো 14-15 বছরের পুরনো কেস, আর 10 বছর আগে কমপ্লিটও হয়ে গেছে। তাহলে এই কেসটা নিয়ে প্রকাশ। তোমার বাবার ফোন চালু আছে? হ্যাঁ আঙ্কেল। ফোনটা করো তো। আঙ্কেল রিং হচ্ছে, কিন্তু কেউ ধরছে না। হ্যাঁ, রিং তো হয়েই যাচ্ছে, কেউ তুলছে না। ফেডরিক, একটা কাজ করো, প্রকাশের সেল ফোনটা ট্র্যাপ করো, দেখো এই মুহূর্তে কোথায় আছে আর কোথায় কোথায় যাচ্ছে। ইয়েস স্যার। ধরো। আর শোনো, একদম চিন্তা করবে না, তোমার বাবার আমি কিচ্ছু হতে দেবো না, একদম চিন্তা করবে না। আর একটা কথা, যদি তুমি কিছু জানতে পারো, যাই হোক তোমার বাবার ব্যাপারে বা এই কেসের ব্যাপারে, তাহলে তক্ষুনি তুমি আমাকে ফোন করে জানাবে। ওই যে রাজু, রাজু বলুন সাহেব। 4টে চা দেবে। কিন্তু আপনারা তো 3 জন। তোমার জন্য ভাবলাম তোমার সাথেই বসে চা খাওয়া যাক আজকে। হ্যাঁ নিশ্চয়ই, চলুন না, খদ্দের তো ভগবানেরই রূপ। আর খদ্দেরের জন্য তো রাজু সবকিছুই করতে পারে। আসুন আসুন, বসুন। আসুন সাহেব। আর একজন কয়েদির জন্যও রাজু অনেক কিছু করতে পারে, তাই না? আমি কিছু বুঝলাম না সাহেব। বুঝতে পারলে না? এখনই বোঝাচ্ছি। নিখিল, এটা কে? আমি তোকে কোনোদিনও দেখিনি। কখনো দেখোনি? সত্যি কথা বলো, মিথ্যা বলো না। জেলের ভেতর গেছিলে না ওর জন্য চা নিয়ে? আপনারা কি বলছেন সাহেব? আমি কিছুই বুঝতে পারছি না। একটা থাপ্পড় খেলে না সব কথা ফড়ফড় করে বেরিয়ে আসবে। বল। আমি কিচ্ছু জানি না সাহেব, আমি কিচ্ছু জানি না, আমি কি চিনি না সাহেব। তোর এইভাবে হবে না, তাই না? হ্যাঁ, মনে পড়েছে? মনে পড়েছে এবার? হ্যাঁ সাহেব, হ্যাঁ সাহেব, মনে পড়েছে এবারে। হ্যাঁ সাহেব, এর নাম হলো চন্দু। শুধু এটুকুই মনে হলো নাকি আরো কিছু বলতে চাস তুই? আমি একে জেলে চা দিতে যেতাম, ও আমার চা খুব পছন্দ করতো। ব্যাস এটুকুই? আমরা তো শুনেছি তোমার আর চন্দুর ভালো বন্ধুত্ব হয়েছিল। বন্ধুত্ব তো দূরের কথা সাহেব, ও আমাকে প্রাণে মারার হুমকি দিত সাহেব। একদিন সুযোগ পেয়ে সাহেব ও আমাকে জোর করে চেপে ধরে আর একটা চিঠি দেয়, আর ও আমাকে বলে যে এই চিঠিগুলো পোস্ট করে দিবি, আর আমাকে হুমকি দেয় যে আমি যদি ওর কথা না শুনি বা অন্য কাউকে যদি এ ব্যাপারে কিছু বলি, তাহলে জেলের বাইরে এসে ওর লোকেদের দিয়ে আমায় খুন করিয়ে দেবে। আর তুমি মেনে নিলে? আর আমি কি করতাম ম্যাডাম, আমি একজন সাধারণ চাওয়ালা আর ও একজন খুনি, আর আমি ভয় পেয়ে গেছিলাম। কি ধরনের চিঠি পাঠিয়েছিল তোকে দিয়ে? সেটা আমি জানি না সাহেব, ভয়ের চোটে আমি কোনোদিন ওই চিঠিগুলো খুলিনি। কিন্তু সাহেব প্রত্যেক 5-6 মাসে ওর গ্রাম মঙ্গলনগরে পাঠানোর জন্য একটা করে চিঠি লিখতই। মঙ্গলনগর? তার মানে ওর ফ্যামিলি মঙ্গলনগরে থাকে? আর হ্যাঁ সাহেব, ও শেষ যে চিঠিটা পোস্ট করার জন্য পাঠিয়েছিল সেটা আবার ফিরে এসেছিল সাহেব। ফিরে এসেছিল কেন? জানি না সাহেব, আমি তো ওটা পোস্ট করে দিয়েছিলাম, কিন্তু আবার ফিরে আসে। আমি কথাটা চন্দুকেও ভয়ের চোটে কখনো বলিনি। তোমার কাছে কি ওই চিঠিটা এখনো আছে? হ্যাঁ। দেখা দেখি। দেখাচ্ছি সাহেব। অনিতা চন্দু, মঙ্গলনগর, জনার্দনগড়। প্রিয় অনিতা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ওখানে কুশলেই আছো। আমার মিষ্টি মেয়ে শিলা কেমন আছে? ওর খেয়াল রেখো, ওকে খুব মনে পড়ে। আর কয়েকদিন অপেক্ষা করো, আমি খুব শিগগির তোমাদের কাছে গিয়ে পৌঁছচ্ছি। ততদিন নিজের আর আমার মিষ্টি মেয়ে শিলার খেয়াল রেখো। তোমার চন্দু। চিঠি থেকে মনে হচ্ছে যে এই চন্দু ওর পরিবারের লোকেদের খুব মিস করতো, বিশেষ করে ওর মেয়ে শিলাকে। চিঠিটা পড়ে তো তাই মনে হচ্ছে। এই চন্দুর ওয়াইফ আর ওর মেয়ের সঙ্গে দেখা করতে হবে। মঙ্গলনগরে তো পৌঁছে গেছি, এবার এটা খোঁজ করতে হবে যে চন্দুর পরিবারের লোকজন থাকে কোথায়। স্যার কাউকে জিজ্ঞেস করা যাক। এই ছোট জায়গায় সবাই একে অপরকে চেনে নিশ্চয়ই।
এই যে দুজন বেরোচ্ছে ওদেরকে জিজ্ঞাসা করো তো একটু। শুনুন দাদা, আপনি জানেন চন্দুটা কে? চন্দু? কে চন্দু? আমরা কোনো চন্দুকে জানি না। চলো। শুনুন, ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আমরা জানি যে চন্দুর ফ্যামিলি এই গ্রামেই থাকে, শুধু জানতে চাইছি যে ওরা থাকে কোন বাড়িতে। দেখুন স্যার, আমাদের কোনো ঝামেলায় জড়াবেন না। আমরা তো কিছু করিনি, আমরা শুধু শুনেছি চন্দু একজন অপরাধী, এখন জেলে আছে। হ্যাঁ স্যার, আমরা পুলিশ আর কোর্টের চক্করে পড়তে চাই না। দেখুন, আপনারা অকারণে ভয় পাচ্ছেন। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমরা শুধু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আপনাদের সত্যি কিছু হবে না, ভরসা রাখুন। সিআইডি আপনাদের সুরক্ষার জন্য, বিরক্ত করার জন্য নয়। দেখুন দাদা, শুধু এটুকু বলে দিন যে এই চন্দু কোথায় থাকে। এখানে থাকে না স্যার, আগে থাকতো। আগে থাকতো না তো এখন এখানে থাকে না, ওর বাড়ির লোক। কোথায় গেছে ওরা? তা তো জানি না। চন্দুর বউ আর ওর মেয়ে শিলা ওরা এখানে থাকতো, কিন্তু 6 মাস আগেই চন্দুর বউ মারা গেছে, খুব অসুস্থ ছিল বেচারি। আর ওর মেয়ে শিলা, সে কোথায় গেছে? ওর মা মরে যাওয়ার পর তো ও একদম একা হয়ে গিয়েছিল, বেচারি বাড়ি বিক্রি করে দিয়ে চলে যায়। আপনারা জানেন ওরা কোথায়? ওদের ঠিকানা, ফোন নাম্বার বা অন্য কিছু? না, ওর সম্বন্ধে আমরা কিছু জানি না। শুধু যাওয়ার সময় শিলা আমাকে প্রণাম করে গেল। খুব ভালো মেয়ে ছিল শিলা, কিন্তু সারা জীবন ও শুধু দুঃখই পেয়ে গেল। শিলাকে দেখতে কেমন ছিল? আপনাদের কাছে কোনো ছবি আছে কি? হ্যাঁ স্যার, আমার মেয়ে ওর জন্মদিনে একটা ছবি তুলেছিল। আমরা কি ওই ছবিটা দেখতে পারি? হ্যাঁ। চন্দু নিজের পরিবারের লোককে খুব ভালোবাসতো, আর তারপর জেল থেকে ছাড়া পাওয়ার পর নিজের গ্রামে ফিরলো না কেন? আর স্যার, ওর মেয়েও এই বাড়িটা বিক্রি করে চলে যায়, ফেরতই আসেনি। এটা জানা সত্ত্বেও যে ওর বাবা খুব তাড়াতাড়ি জেল থেকে বেরোবে। মেয়েটার খবর ঠিক জানি না, চন্দু কোথাও লুকিয়ে বসে আছে। যদি ও দুটো খুনি করে থাকে তাহলে খুব স্বাভাবিক ও না এই গ্রামে আসবে আর না ওর বাড়িতে। এই নিন। এই তাহলে শিলা। আচ্ছা, আমরা ছবিটা রাখতে পারি? এটাই সেই এরিয়া যেখানে প্রকাশ স্যারের মোবাইল ফোন ট্র্যাক করা হয়েছিল। এই এরিয়াতে? হ্যাঁ স্যার। প্রকাশকে একটা ফোন করছি, ফোনটা চালু আছে, রিং হচ্ছে। আমরা প্রকাশ স্যারের মোবাইল ফোনের কাছেই চলে এসেছি। গুড। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, প্রকাশ স্যার এই নির্জন জায়গায় কি করতে এসেছেন? আচ্ছা, এমনটা আবার নয় তো কেউ ওনাকে জোর করে এখানে নিয়ে এসেছে? হতে পারে। আমার মনে হচ্ছে প্রকাশ নিশ্চয়ই জানে ওই কাটা মাথা আর হাতটার ব্যাপারে, নিশ্চয়ই জানে প্রকাশ। স্যার, হ্যাঁ, আমরা প্রকাশ স্যারের মোবাইল ফোনের একদম কাছাকাছি আছি স্যার। ট্র্যাপ করে যাও ফেডরিক, ট্র্যাপ করে যাও। বিনীত, দাঁড়া দাঁড়া, গাড়িটা দাঁড়া করা, দাঁড়া। এই এলাকাতেই কোথাও ফোনের রিংটা শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো তো আশেপাশে কোথাও ফোনটা আছে কিনা। ওই তো ফোনটা। এটা তো প্রকাশেরই ফোন মনে হচ্ছে, তার মানে হলো প্রকাশ এটা আশেপাশেই কোথাও আছে। আমার তো খুব ভয় করছে স্যার, আবার প্রকাশ স্যারের কিছু হয়ে যায়নি তো? চুপ কর ফেডরিক, ভালো কিছু বলো। নিজেদের বন্দুক বের করো, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। ওই যে ঘরটা, আমার মনে হচ্ছে স্যার যে প্রকাশ স্যার এই বাড়িতেই রয়েছেন। চলো গিয়ে দেখি। একটু যদি আমাদের ভুল হয় না, প্রকাশকে বাঁচানো যাবে না। ওই দিকটা গিয়ে দেখো। ফেডরিক, যাও তুমি পেছনে গিয়ে দেখো। হ্যাঁ বিনীত, ওদিক থেকে কিছু দেখতে পাচ্ছি না স্যার। স্যার, বাইরে থেকে তো কিছুই দেখা যাচ্ছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই বাড়িতে আমাদের ঢুকতে হবে, কিন্তু খুব সাবধানে। প্রকাশের ভীষণ বিপদ হতে পারে, ওর সঙ্গে অন্য কেউ আছে, সাবধানে। স্যার, ভিতরে তো কাউকে দেখছি না। ফেডরিক, তুমি ওদিকটা যাও। বিনীত, এদিকটা।
মাই গড, প্রকাশ, তাড়াতাড়ি জল নিয়ে এসো। জল। কে 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 তোমরা? দেখো দেখো দেখো, তোমরা আমাকে কিন্তু মারতে পারবে না। আরে আমি, আমার যেতে দাও, যেতে দাও, যেতে দাও আমায়। আমার দিকে তাকা, দেখ আমি প্রদ্যুমান, এসিপি প্রদ্যুমান, তোর বন্ধু। তুই? হ্যাঁ। এখানে কিভাবে? বলছি, তোলো একে। সাবধানে বস, জল খাও না, জল খাও, জল খাও। প্রকাশ, প্রদ্যুমান, বল কি হয়েছিল? কেউ আমায় এখানে নিয়ে এসেছে, আর সে আমাকে খুব মেরেছে, খুব মেরেছে, আর তারপর এখানে মরার জন্য ছেড়ে দিয়েছে। আমরা কোথায়, আমরা কোথায়? ও কেন আমার প্রাণ নিতে চাইছে? আমি কি করেছি? চিন্তা করিস না, ভয় পাস না, আমরা তোর সাথে আছি। যেই থাকুক না কেন, আমরা থাকতে তোর কিচ্ছু করতে পারবে না, বুঝেছিস? এবার বল, কারা ছিল? তুই এখানে আসলি কিভাবে? হ্যাঁ, কারা তোকে নিয়ে এসছে এখানে? আমি জানি না। আমি যখন অফিস যাচ্ছিলাম তো কেউ আমাকে কিডন্যাপ করেছিল আর আমাকে নিয়ে এখানে চলে এসেছে। স্যার, তার মুখ আপনি দেখতে পাননি? না, দেখিনি। সে আমার চোখে কাপড় বেঁধে দিয়েছিল। হ্যাঁ ঠিক আছে, একটা কথা বল, ওর কথা তো শুনেছিলিস? কিছু মনে পড়ছে ওর গলার ব্যাপারে? হয়তো ওর গলাটা তোর চেনা জানা কেউ হবে। যদি গলাটা শুনে থাকতাম তো বুঝতে পারতাম, কিন্তু ও আমার সাথে কোনো কথাই বলেনি। বাস শুধু পাগলের মতো আমাকে মারতে থাকলো, মারতে থাকলো, মারতে থাকলো। আর আমি, মনে হচ্ছে খুব বড় রকমের শত্রুতা আছে ওর সঙ্গে তোর, না হলে তোকে তিলে তিলে কেন মারতে চাইছিল। তবে আমরা এসে গেছি না, একদম চিন্তা করবি না। নিয়ে চলো একে, নিয়ে চল, নিয়ে চল। বাবা, 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 তোমার এই অবস্থা কি করে হলো? কে করেছে এরকম? বাবা আমি ঠিক আছি, চিন্তা করো না। আর ওই কিডন্যাপারের সাথে দেখা করার পর তো একদম ঠিক হয়ে যাবো। কে করেছে তোমাকে কিডন্যাপ? কে ছিল সেই লোকটা? এসিপি আঙ্কেল, বাবার সাথে এই সমস্ত করার সাহস কার হতে পারে? আয়ুষ, আয়ুষ, মনে সাহস রাখো, আমরাও ওই লোকটাকে খুঁজে বেড়াচ্ছি। থ্যাংক গড যে প্রকাশ স্যার আমাদের সঙ্গে আছেন, একেবারে সুস্থ আছেন। হ্যাঁ, ভাগ্য ভালো যে আপনারা সময় মতো পৌঁছে গেছিলেন, না হলে ওই কিডন্যাপার আমার বাবাকে তো। আয়ুষ, তুমি বাহাদুর পুলিশ অফিসারের ছেলে, আর বাহাদুর পুলিশ অফিসারের ছেলে কখনো কাঁদে না, ও ভয় পায় না কাউকে। চিন্তা করো না, আমরা তোমার বাবার সাথে কিচ্ছু হতে দেব না। প্রকাশ, তোর ওই লোকগুলোর ব্যাপারে কিচ্ছু মনে পড়ছে না? মনে করার চেষ্টা কর, কিছু মনে পড়ছে? স্যার প্লিজ একটু মনে করার চেষ্টা করুন। আপনার ছোট ছোট কোনো সূত্রই ওই কিডন্যাপারকে ধরতে আমাদের সাহায্য করবে, প্লিজ। তোমরা ঠিক বুঝবে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি ওই রাস্তা থেকে কিডন্যাপ হয়েছিলাম, আর ওই কিডন্যাপার আমার মুখ আর চোখ বেঁধে দিয়েছিল, আর আমাকে সেখানে নিয়ে গিয়েছিল যেখান থেকে আপনারা উদ্ধার করেন। বাস ও আমায় মারতে থাকে, মারতে থাকে, মারতে থাকা। বাবা, স্যার, প্রকাশ কি হচ্ছে? মনে হয় বাবার আবার হার্ট অ্যাটাক হয়েছে। অ্যাটাক? মাই গড, একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। চলো তাড়াতাড়ি চলো। বাবা, যেই ভেতরে যাক না কেন, সে যদি হসপিটাল স্টাফও হয়, আমাদের খেয়াল রাখতে হবে খুব ভালো করে। ভেতরে কে গেল? স্যার ইনি ডক্টর কুড়ালি, এই মুহূর্তে রাউন্ডে আছে। আটকাও, ধরো ওকে, এদিক তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি যাও। প্রকাশ, এদিক। দাঁড়িয়ে যাও, পালানোর কোনো রাস্তা নেই। তুমি? শিলা? তাহলে তুমি সেই শিলা?
কি নামে তোমাকে ডাকবো? অনন্যা না শিলা? হ্যাঁ, বাহ, কেমন সুন্দর করে তুমি তোমার নিজের নামের সঙ্গে চেহারাটাও বদলে ফেলেছো। কিন্তু আফসোস, চেহারা বদলে নেবার পরও সিআইডির হাত থেকে তুমি বাঁচতে পারোনি। আপনারা এটা ভাববেন না যে আমি এই জন্য কাঁদছি যে আমি যা করেছি তার জন্য আফসোস হচ্ছে, বরং আমি এই জন্য কাঁদছি যে আমি প্রকাশকে মারতে পারলাম না। বিনয় আর রোকান্ডা, ওদের প্রাণ নিয়ে তুমি কি পেলে? কি লাভ করেছো তুমি? ওরা কি লাভ করলো আমার বাবার জীবনটা নষ্ট করে? আমার বাবা তো নির্দোষ ছিল, 15 বছর তাকে জেলের পেছনে কাটাতে হয়েছে, আর যখন উনি জেল থেকে বাইরে এলেন তখন ওনার মৃত্যু হয়ে গেল। কি? জেল থেকে বেরোনোর পর তোমার বাবার মৃত্যু হয়ে গিয়েছিল? হ্যাঁ, আমার বাবা মারা গিয়েছিল, আর মারা যাওয়ার সময় উনি আমায় বলেছিলেন যে ওনার সাথে অন্যায় করা হয়েছিল। 15 বছর উনি আমার সঙ্গে দেখা করার জন্য কষ্ট পেয়েছিলেন। একটা সুস্থ সুন্দর পরিবারকে নষ্ট করে দিয়েছিল ওরা। প্রতিশোধ তো আমার নেওয়ারই ছিল, কিন্তু আপনাদের জন্য সেটা বরবাদ হয়ে গেল। প্রতিশোধ? সত্যি কোনটা জানো? সত্যি এটাই যে তোমার বাবা নির্দোষ ছিলেন না, খুনি ছিলেন তিনি। খুনি, একজন নিরীহ লোকের প্রাণ নিয়েছিলেন তিনি। এরকম হতে পারে না, আমার বাবা নির্দোষ ছিলেন, খুনি হতে পারেন না। না, সেটাই হয়েছে। মিথ্যে কথা বলেছে তোমার বাবা তোমাকে যে তিনি নির্দোষ ছিলেন, আর তুমি প্রতিশোধ নিতে বেরিয়ে পড়েছো। তোমার প্রতিশোধের আগুনে দুটো নিরীহ লোকের প্রাণ গেছে, বিনয় আর রোকান্ডার। ভুলে গিয়েছিলে তুমি যে প্রতিশোধের আগুনে নিজে ছাড়া আর কেউ জ্বলে না। আর কি পাওয়া যায়? শুধু একাকিত্ব আর নিজের কৃতকর্মের অনুতাপ। মস্ত ভুল করেছো তুমি শিলা। আইনটা তুমি তোমার নিজের হাতে নিয়েছিলে। আফসোস একটাই, তোমার তো ফাঁসিই হবে।